হেমন্ত বলল, আরে না না, তোমার ছেলের বন্ড ফাজিল, ওকে সাজন নামিয়া কামুর ফাঁসাল। হ্যাঁ, মহান মানুষ। তাহলে আমি হ্যাঁ বললে আমার কি করা উচিত? যা করতে হবে। তুমি কি বুঝতে পেরেছ? বন্ধ ফাজিল। আমি বড় হয়েছি, আমি বিবাহিত নই। মেমসাব ছোটু বুড়াসাবা, হ্যাঁ হ্যাঁ, কিছুই ঘটেনি। শোন, স্নান সেরে খাই। বেরু কাছাকাছি ভালো হোটেল কোথায় আছে? নেহি বুড়াসাব। পাটোয়ারি বাবু তোমার জন্য ব্যবস্থা করেছেন। হামিকে সঙ্গে নিয়ে যাওয়া হবে। তিনি বললেন, আমরা রিকশা ডাকব। হেমন্ত বনশ্রীর কথা ভেবে চিন্তিত হয়ে বলল, সে আবার কোথায়? লজ্জায় পর্যটক। কাছেই একটা বড় ছেলে আছে। এ হা, রাগরা। হেমন্ত ব্যস্তভাবে বলল, না না, আপনি বরং খাবার নিয়ে আসুন। একটি টিফিন ক্যারিয়ার যোগ করুন। আমি 2 প্লেট চাই। না দিলে কুলির বাড়ি থেকে নিয়ে নাও। নাজু মিয়া, টিক হায় বুদাসাব বলে সসম্মানে চলে যান। হেমন্ত দরজা বন্ধ করে ঘুরে দেখে বনশ্রী ঘরের দরজায় দাঁড়িয়ে আছে। বললেন, খাবার নিয়ে আসা ভালো, আমার পক্ষে যাওয়া অসম্ভব। হেমন্ত হেসে উঠল। পাকিস্তানি জনগণের ভদ্রতা কিন্তু তাদের অসামান্য লক্ষ্য। আমি করিতেছি। এক রাতে আমরা তার বাড়িতেও খাবো। আমি অস্বস্তি বোধ করি। বনশ্রী বলল, কেন? দাসীর চোখে সবই ধরা পড়ে। অবশ্যই, আপনি এটি বলতে পারেন। হেমন্ত এগিয়ে গেল। সে তার কোমর ধরে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। বনশ্রী স্নান সেরে অন্য দরজার দিকে এগিয়ে গেল। কিন্তু হেমন্তের টানে তাকে দাঁড়াতে হয়েছে। সে উত্তেজনার সাথে বলল, আসো। এটা ছেড়ে দাও। হেমন্ত মুখ নিচু করে চোখের কোণ থেকে একটা মারাত্মক নিশানা নিল। তারপর দ্রুত বনশ্রী তার গাল তুলে তাদের উপর ঠোঁট রাখল। নামনামিয়ার পর তিনি ধীরে ধীরে নার্সিসিস্টিক হয়ে ওঠেন। সত্যি, এই বইটি পড়ে আপনি আমার হৃদয়ে কেমন কাঁদছেন। উর্দু ভারী লাগছে। বনশ্রী তাড়াতাড়ি গিয়ে ওপাশের দরজা খুলে দিল। সিঁড়ির সিঁড়ি দিয়ে নামার পর হঠাৎ থেমে গেল সে। ডাইনি নিচের পাঁচিলের দিকে তাকিয়ে রইল। হেমন্ত দরজার বাইরে গিয়ে ওদিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কি ব্যাপার? দেশে আবার কি সাদা ভূত আছে? বনশ্রী ঘুরে একটু হেসে তাকশুনি তাড়াতাড়ি বাথরুমে চলে গেল। এই দ্বিতীয়বার আমার মন খারাপ হয়ে গেল। ঠিক তখনই যেন বনের মতো মুখটা হঠাৎ খালি মনে হলো। ভাত খেতে পশুর মতো লাগে। হেমন্ত তাড়াতাড়ি ঘরে ঢুকে খাট থেকে ভিউফাইন্ডারটা নিয়ে দক্ষিণ দিকে তাকালো। ভিউফাইন্ডারে চোখ রাখতেই মনে হলো যেন জল ভরা নদী। প্রিয়, প্রবল বাতাস শুরু হয়েছে। ওপারে ঘন সবুজ গাছপালার মাঝে আঁকা হয়েছে পদ্মা গায়ের ছবি। আমি ডানে বামে ঘুরে নদীর ধারে জল খুঁজছিলাম। কোথাও কেউ নেই। অতঃপর সেই পিউবার মারতে এলো। পূর্ব দক্ষিণ পাশে কিছু বাড়িঘর ও আবাসিক এলাকা এখানে ওখানে দৃশ্যমান। বিশাল গুদামের সামনে একটা শপিং মল দেখা যাচ্ছে। কিন্তু তেমন সন্দেহজনক কাউকে খুঁজে পাইনি। এই তাহলে কি? বনের প্রকৃতি কি? তিনি এক হাতে ভিউফাইন্ডার ধরলেন। ওদিকে জানলার রড ধরে ভাবতে থাকে। কিন্তু এসব বিষয়ে যা অপরিবর্তনীয় হয়ে ওঠে তা হলো একে অপরের প্রতি দৃঢ় আস্থা। এই দুটি কি? হেমন্ত ভাবল, এই মুহূর্তে দৃঢ় বিশ্বাসের দিকে তাকানোর সময় এসেছে। আপনি শুধু কিছু মজা করতে চান না। লাম্পটো নিছক মহিমানুষনীয় ল্যাম্পটো। একটু দুঃখ আছে, উত্তেজনার অভাব আছে। কেন যে? আস্থার বিষয়টি যতই জটিল হোক না কেন, তিনি বনশ্রীকে সত্যিকারের ভালোবাসেন। আর অরণ্যের ভালোবাসা যত গভীর, তা হৃদয়ে প্রমাণিত হয়। সরাসরি এবং শক্তিশালী। মেয়ে হয়ে তুমি তার সাথে এমন করে এসো। স্বামী স্ত্রী সাজবে, একই বিছানায় ঘুমোবে, আর শরীর। এমনকি এখন এদেশে মেয়েদের পক্ষে চরম সম্পদ রয়েছে। হেমন্ত মন খারাপ করে। তাহলে, গভীর নিঃশ্বাস নিয়ে প্রশ্ন, কেন? এরপর কি হবে? তাই কি নিতে হবে? হ্যাঁ, তাই প্রশ্ন, এবং এটি ভবিষ্যতে অদৃশ্য হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর হেমন্তের মন খারাপ হয়ে গেল। জানলার তার কাছ থেকে দূরে সরে গেল। বিছানায় কুঁকড়ে পড়লাম। মন খারাপ করে শুয়ে শুয়ে নাচতে থাকে। চোখ বন্ধ। 2 হাত শক্ত করে জড়িয়ে ধরল। সে ঠিক কাজ করেছে, যাই ঘটুক। ঘটতে থাকুন। উদ্বেগহীন হতে। কিন্তু কিছুক্ষণ পর আমার মাথায় আবার প্রশ্ন এলো। গত রাতের ব্যাপার। একই বিছানায় ঘুমানোর সময় পড়াশোনা করুন।
অবিবাহিত এমন একটা মেয়ের সাথে বাইরে যাওয়াটা অবশ্যই রাশের কাজ, কিন্তু শরীর বনশ্রীকে শারীরিক বিষয়ে অভ্যস্ত মনে হয়। তার শারীরিক গঠনে কিছু পরিচিত লক্ষণ ছিল। হেমন্ত বিছানা ছেড়ে হাসতে লাগলো। একটা সিগারেট ধরিয়ে দরজার কাছে গিয়ে দাঁড়ালো। বনশ্রী এখনো স্নান করেনি। 10 মিটার দূরে বিস্তীর্ণ আকাশের নিচে পাতায়ার গোসলের স্থানটি ছিল নির্জন ও নীরব। বনশ্রী সম্পর্কে আর কিছু আছে, স্নান সেরে ভাবছেন। ঠিক এই মুহূর্তে হেমন্তের সামনে বনশ্রীর মুখ নিয়ে আসলে একটা প্রশ্ন তার সামনে দাঁড়িয়েছিল, কে এই বনশ্রী? বনশ্রী দুবার ভয় পেয়েছে, তাতে দোষ নেই। আমি প্রথমবার ভয় পেয়েছিলাম। সর্বনাশা! বিস্ময়ের ঝলকানিতে সে অজ্ঞান হয়ে গেল। মনে হচ্ছে দ্বিতীয়বার ভয়টা সহ্য করতে পেরেছি। কাউকে দেখে নিশ্চয়ই ভয় পেয়ে গেছে। কোন লোক? সারা এসেছে। 1 মিনিট। হেমন্ত সিঁড়ি দিয়ে নেমে বাথরুমের দরজায় গেল। ডাকলো বনশ্রী। না, আমি এই সময় ফিট না। হেমন্ত আশ্বস্ত হয়ে সরে গেল। সে একবার বাগানের ঘাসের মধ্যে দিয়ে হেঁটে বাড়ি ফিরল। তারপর বনশ্রী ফিরে আসেন। হেমন্ত তখন টি-শার্ট ছেড়ে পায়জামা পরতে শুরু করে। খালি গান। বনশ্রীর মুখে মৃদু হাসি থাকা সত্ত্বেও হেমন্তের মনে হলো দুঃখের ছায়া। হেমন্ত হাসবার চেষ্টা করে বললেন, ভভাচিলুদা, আবার সাদা ভূত। দেখা যাক আপনি ফিট হন কিনা। বনশ্রী তার চুল থেকে গামছাটা নিয়ে বলল, গোসল করবে? করবে না? করব। তোমার সাথে কি হলো? কেন? কি হবে? বনশ্রী আর কিছু বলল না। বিয়ের কাজ ঠিকমতো করতে ব্যস্ত। হেমন্ত তার চুলের দিকে তাকিয়ে থাকে। কি বিশাল লম্বা চুল! চুলের গন্ধ ঘরে ছড়িয়ে পড়ছে। হেমন্ত রাতের মতো জড়িয়ে পড়েছিল। কি দেখেছেন বনশ্রীর চুলে? কি সেক্সি মহিলা! হেমন্ত বললেন, আমি বরং গঙ্গায় স্নান করব। সেখানে একটা ঘাট আছে। বনশ্রী মৃদু হাসল। হও, যাও। শুদ্ধ হও। তাই আমি চাইলেও শুদ্ধ হওয়ার সাহস পাই না। এই গভীর জল। হেমন্ত বলল, আমি সাঁতার জানি। তারপর বনশ্রী গামছাটা হাতে নিয়ে নিল। বনশ্রী বলল, সাবান। ধন্যবাদ। দরজাটা বন্ধ কর। হেমন্ত হলের দরজা দিয়ে বেরিয়ে গেলে বনশ্রী দরজা বন্ধ করে 1 মিনিট নীরবে দাঁড়িয়ে থাকে। এরপর ধীরে ধীরে ঘরে ফিরে আসেন। আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে দেখে সে লক্ষ্য করল আয়না আর নেই। আপনি যখন আপনার মুখে সাবান লাগান, তখন মনে হয় আপনি সাবানের ফেনা দিয়ে আপনার মুখ ঘষছেন। সে ভুঁড়ের দিকে তাকিয়ে থাকলো, পাশে কুলচা। তিনি ভয় পেয়েছিলেন যে তার দুঃখ কতটা গুরুতর হয়ে উঠেছে। বনশ্রী একটু উত্তেজিত। আর এমন সময় বাগানের ওপারে চোখ পড়ল হলুদ ডিমের মাথায়। বনশ্রী তার দিকে তাকালেই সূর্যের আলোয় ডুবে গেল। তারপর বনশ্রী সেই বনের কাছে গিয়ে ডাক দিল। তারপর নাজুমিয়ার ছেলের চাকা দেখে বোঝা গেল সে গোসল করেছে। আমার লম্বা চুল বেড়েছে, কিন্তু উদম গা এবং একই নোরা শাড়ি, হাফ প্যাস্টেল। রোদে ঘাসের উপর দাঁড়িয়ে মেয়েটি হাসছিল। বনশ্রী কাক শুনল। স্যার, আমাকে মেরে ফেলুন। নেহি যাবে স্যার। মূর্খ। কোন সন্দেহ নেই। এবং শুনুন, খুর, হ্যাঁ, তোমার ইজ্জত দান করতে গেছে। বাসায় আসো না। সাচ। ভয়ে ভরা পূর্বেরা এসে দরজায় দাঁড়ালো। তারপর ভেতরে তাকালেই হতবাক হয়ে যান তিনি। সে পা বাড়িয়ে ভিতরে চলে গেল। ঘরের ভিতর চারিদিকে তাকাতে থাকলো। বনশ্রী একটা চেয়ার টেনে বসলো এবং বলল, আপনি অস্থির হলে কি দেখতে চান? ড্যাম্পের খুব লজ্জা লাগছিল। কুহুনেহি জি মেমসাব ভ্যাট। তার উপর রাগ করছো কেন? অভিলা মুখ তুলে 1 মিনিট হাসলো বনশ্রী। তিনি বললেন, আচ্ছা প্রিয়, তুমি সব সময় ঘুরে বেড়াও। আপনি কি কোন সাদা মানুষ দেখেছেন? খুব সাদা? না না, মোটেও না। মানুষ সব একরকম, তাই না? যাদের গায়ের রং সাদা এবং একটু কালো দাগ আছে। আমি কি বলছি বুঝতে পারছেন না? আমি আমার মায়ের গর্ভ থেকে অস্বস্তি বোধ করি। লাশটা জোরে মাথা নেড়ে বলল, জি স্যার স্যার। ওটা সাদা জিন। মানুষবনকে ঘুমিয়ে দেয়। তোমার প্রিয়তমা আমার বাবা হতে পারে, কিন্তু তিনিও একজন নারী। বিশেষ, সুতরাং এটাই। আজ এমন কাকে দেখলেন? হ্যাঁ, আমি দেখছি। বনশ্রী সোজা হয়ে জিজ্ঞেস করল, সত্যিই দেখেছ? আক্কো কিরিয়া মেমসাব। আমি দেখেছি, আমি ঘন্টা 2 আগে দেখেছি। 12 গণবাজের পিছনে ঘাট। হ্যাঁ হ্যাঁ, আমরা জোরে সোরে ছুটলাম দেখতে।
সন্ধ্যা হাসতে থাকে। পেন্সিলের ওপারে কি খুঁজছো? জি জনাব, থিয়েটারে। তিনি আমাকে থিয়েটার দেখালেন। অ্যাকুরিয়ামটা কোথায় তা দেখার জন্য বনশ্রী উঠে পড়েনি। তুমি তোমার বাবাকে বলেছিলে। তুমি এত গালমন্দ কেন? বিন্দুর ভ্রুকুটি করে বলল সে এমন জারজ অপব্যবহার হামা দেন। আউচ! তোমার বাবা মহান। সাদ্দা জি। বাবা, এটা চাপা হয় না। হ্যাঁ, তোমার মা নেই। দিলফা মাথা নেড়ে বলল ও খুব ধনী মেয়ে ছিল। আমাকে দেখাবেন না কেন আপনি আমাকে আঘাত করেছেন? সে ঘুরে ফিরে দেখালো। পিঠে একটা ক্ষত। মার্ক। বনশ্রী বলল আমি নিশ্চয়ই কিছু ভুল করেছি। দিচ। এর কোনো জবাব দেননি। সে ঘুরে জানলার কাছে গেল এবং বাগানের দিকে তাকাতে থাকল। বনশ্রী কহিল, সেই সাদা মানুষটিকে আগে দেখেছ? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে আজ প্রথম দেখলাম। ছিল সেই স্কুল। সে বলল। পাকিস্তানি ভাষায় কথা